সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, প্রপার্টি সম্পত্তি ফ্ল্যাট যেটাই আমরা ক্রয় করি আমাদেরকে একটা দলিল করতে হয়। আমরা পছন্দ করি সেল ডিড করার জন্য, বিক্রয়। তো একটা সম্পত্তির ক্রেতা এবং বিক্রেতার কি কি দায়িত্ব, বিক্রয় জিনিসটা কি, বায়নামা জিনিসটা কি, এর অথেন্টিক সোর্সগুলো আমরা কোথায় পাবো, কোথা থেকে আমরা জানতে পারবো যে বিক্রয় জিনিসটা কি, বন্ধক জিনিসটা কি, বিক্রয়ের শর্তটা কি, বন্ধকের শর্তটা কি। তো এই জিনিসটা বাংলাদেশের প্রচলিত যে আইন আছে, এই আইনগতভাবে আমরা সম্পত্তি হস্তান্তর আইন 1882 এই আইন থেকে আমরা জানতে পারবো। তাহলে সম্পত্তি হস্তান্তর আইন 1882 আমাদেরকে এই জিনিসটা বলে। মূলত এখানে আমাদের 54, 55, 56, 57 এই কয়েকটা সেকশনে আলোচনা করা আছে যে কি কোনটা বিক্রয় হবে, ক্রেতা বিক্রেতার দায়িত্বটা কি, বিক্রয়ের ক্ষেত্রে কিছু মার্শেলিংয়ের রুল দেওয়া আছে, এবং একটা দায়গ্রস্ত সম্পত্তি কিভাবে আমরা দায়মুক্ত ঘোষণা করাইতে পারি তার যাবতীয় নিয়ম কানুন। তো চলুন সংক্ষেপে আমরা দেখার চেষ্টা করি আমাদের বিক্রয় জিনিসটা কি, বন্ধক জিনিসটা কি, ক্রেতা বিক্রেতার দায়িত্বটা কি। তো সর্বপ্রথমে আমাদের ধারা 54 বা 54 ধারা বলে যে বিক্রয় হচ্ছে মালিকানা আপনি পরিবর্তন করেন টাকার বিনিময়, মূল্যের বিনিময়। সেটা পরিশোধিত হইতে পারে, বাকি হইতে পারে, কিছু পরিশোধিত, কিছু বাকি হইতে পারে, সম্পূর্ণ বাকিও হইতে পারে। তাহলে মূল কথাটা হচ্ছে আমরা ওনারশিপ যদি এক্সচেঞ্জ করি টাকার সাথে, তখন সেটাকে আমরা বলবো যে কি, এইটা আমাদের বিক্রয় সংগঠিত হচ্ছে। তবে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে এমন কোনো কথা না। বিক্রয়টা কিভাবে সংগঠিত হয়? তো এক্ষেত্রে আমাদেরকে জাস্ট আমরা সহজ বাংলায় যদি বলি যে যদি আমাদের কোনো ইমুভেবল প্রপার্টি হয় যেটা আমরা কি করতে পারি, দেখতে পারি, অনুভব করতে পারি, যেমন আমাদের যেই বিল্ডিংটা আছে, জমিটা আছে, এগুলো, অথবা ভবিষ্যতে আমরা রিভিশনার হিসাবে কোনো সম্পত্তি আপনার কাছে আসবে, এই রকম সম্পত্তি, এবং অন্যান্য ইনটেনজিবল যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু যেগুলো আমাদের সম্পত্তি, এরকম সম্পত্তিগুলো শুধুমাত্র লিখিত দলিলের মাধ্যমে, মূল কথাটা হচ্ছে রেজিস্টার্ড দলিলের মাধ্যমেই মালিকানা হস্তান্তরিত হয়। হস্তান্তরটা কিভাবে হবে বলতেছে যে যখন বিক্রেতা ক্রেতাকে অথবা ক্রেতার মনোনীত ব্যক্তিকে ওই সম্পত্তি বুঝিয়ে দিবে তখনই হস্তান্তরটা সম্পন্ন হয়ে গেল। এখন আসি তাহলে আমাদের বায়নামা জিনিসটা কি। তো বায়নামা বা বিক্রয়ের জন্য চুক্তিতে যে জিনিসটা বলতেছে যে সেখানে ক্রেতা এবং বিক্রেতা ভবিষ্যতে একটা বিক্রয় সম্পন্ন হবে, বর্তমানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনে তারা এগ্রি করলো যে ভবিষ্যতে আমরা একটা সেল ডিড এক্সিকিউশন করব, বিক্রয় সম্পন্ন হবে। এই যে পরস্পরে যা তারা দুইজনের সম্মত হয়ে একটা চুক্তি করলো, এটাই হচ্ছে বায়নামা। বায়নামা শুধুমাত্র বায়নামা কি করে না, কোনো প্রকার আপনার মালিকানাও ইন্টারেস্ট ক্রিয়েট করে না, কোনো প্রকার সেই সম্পত্তির উপর চার্জ বা দায়ও আরোপ করে না। আপনি সম্পত্তির দখল গ্রহণ করেন অথবা না করেন তাতে কিছু আসে যায় না। তাহলে বায়নামা দলিল কোনো প্রকার মালিকানা বা দায় সৃষ্টি করে না, শুধু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি ওই সম্পত্তিটা অন্য কোথাও বিক্রি করতে পারেন না। এরপরে পরবর্তীতে সরকার 54 এ যুক্ত করে দিয়ে বলতেছে যে অন্য কোনো আইনে যাই কিছু থাকুক, যেই কোনো প্রকার আমাদের ইমুভেবল প্রপার্টির যে বায়নামা দলিল এটা অবশ্যই লিখিত হবে এবং রেজিস্টার্ডকৃত হইতে হবে, চাই আপনি সম্পত্তি দখল গ্রহণ করেন আর অথবা না করেন। আপনার ওই বায়নামা দলিলে একটা নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা থাকবে যেটা রেজিস্ট্রেশনের দিন থেকে কার্যকর হবে। আর যদি কোনো সময়সীমা উল্লেখ করা না থাকে তাহলে দলিল সম্পাদন এবং রেজিস্ট্রেশনের জন্য টোটাল সময়সীমা আমরা ধরে নিব 6 মাস। এরপরে আমরা চলে আসি যে 55, বিক্রেতা এবং ক্রেতার অধিকারটা কি, কার দায় দায়িত্বটা কি। তো বিক্রেতার ক্ষেত্রে সর্বপ্রথম যে অধিকার, বিক্রেতার যেই আমরা যদি বলি যে তার দায়িত্ব বা লাইবিলিটিতে হচ্ছে তার মালিকানায় কোনো প্রকার গুরুত্বপূর্ণ ডিফেক্ট থাকলে সেটা প্রকাশ করা, যেটা ক্রেতা সাধারণভাবে জানা সম্ভব না, প্রকাশ না করলে এটা একটা প্রতারণা, এটার উপর ভিত্তি করেও বিক্রয় দলিলটা বাদও হইতে পারে, চুক্তিটা বাদও হইতে পারে। আর এর বাইরে যেই সাধারণ কথাবার্তাগুলো আমরা বলি যে যাবতীয় দলিলপত্র আপনাকে দিতে হবে, যত প্রকার প্রশ্ন করা হবে আপনি সেগুলো যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবেন, টাকা যখন দেওয়া হবে দলিল রেজিস্ট্রেশন করে দিবেন, মালিকানার যেই পর্যন্ত আপনার হস্তান্তরিত দলিল না হচ্ছে আপনি মালিকানার দলিলপত্রগুলো ভালো করে যত্ন করে রাখবেন। আর চাহিদা অনুযায়ী আপনি কি করবেন, সম্প্রতি ক্রেতাকে এবং অথবা ক্রেতার মনোনীত ব্যক্তির কাছে হস্তান্তর করবেন। বিক্রয়ের তারিখ পর্যন্ত ওই সম্পত্তির উপর যত প্রকার ভাড়া, খরচ, কস্ট, লাইবিলিটি আসবে এগুলো আপনারই থাকবে, অর্থাৎ বিক্রেতার।
আর যখন আমরা একটা বিক্রয় দলিল সম্পন্ন করতেছি, এর মানে আমরা ধরেই নিচ্ছি ওই সম্পত্তিতে আপনার 100% মালিকানা আছে, আপনি এটা হস্তান্তর করার মতো আপনার ক্ষমতাও আছে। তবে যদি আপনি কি করেন, অন্যের হয়ে কাজ করেন, ফিডুশিয়ারি ক্যারেক্টার হয়, যেমন পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে পাইলেন নাবালকের সম্পত্তি বিক্রি করতেছেন, এইরকম যদি হয়, আমরা ধরে নিব যে আপনি কি করেন নাই, এমন কোনো প্রকার সেখানে ইনকমবেন্স সৃষ্টি করেন নাই, ভার বা দায়িত্ব সৃষ্টি করেন নাই, অথবা স্থানান্তর করেন নাই যার কারণে আপনি হস্তান্তর করতে পারবেন না, এইরকম কিছু সৃষ্টি আপনি করেন নাই। আর এই যে যে চুক্তিটা হবে, এই চুক্তিটা যিনি ক্রেতা আছেন, ক্রেতার যদি মারাও যায়, তাহলে এটা আমরা ধরে নিব যে ক্রেতার যারা উত্তরাধিকারী আসবে এরাও এই চুক্তির যাবতীয় কিছু হকদার হবে, এইরকম আমরা ধরে নিব। যদি ক্রেতা সম্পূর্ণ টাকা পরিশোধ করে, আপনি কি করবেন, তাকে সমস্ত দলিলপত্র দিয়ে দিবেন। যদি দলিলে আপনার সম্পত্তি থাকে সেক্ষেত্রে আপনি দলিলটা রাখতে পারেন। আর যদি একাধিক ক্রেতা থাকে যিনি বেশি মূল্যে জমি ক্রয় করবেন, তাকে আপনি দিয়ে দিবেন, আর ওনার দায়িত্ব হচ্ছে বাকিদেরও উনি দলিলটা দিবেন। এখন হচ্ছে বিক্রেতার অধিকারটা কি, বিক্রেতার দায়িত্বটা আমরা দেখলাম, বিক্রেতার অধিকারটা দেখি। যে মালিকানা হস্তান্তরিত মানে সেলডিক না হওয়া পর্যন্ত যাবতীয় লাভ ওই জমি থেকে উনি পাবেন। এবং যদি একজন বিক্রেতা সম্পত্তি বিক্রি করেন, সেই সম্পত্তির মালিকানা ক্রেতার কাছে দিয়ে দেন, কিন্তু ক্রেতা পুরো টাকা যদি না দেয়, সেক্ষেত্রে আপনি ওই সম্পত্তির উপর আপনার একটা দাবি থাকবে যতদিন পুরো টাকা আপনি না পান। চাই উনি মূল্য ছাড়া যদি কারো কাছে হস্তান্তর করে, তার উপরও দাবিটা থাকবে, আর কেউ যদি জেনে শুনে মূল্যের বিনিময় ক্রয় করে, তার উপরও আপনার এটা থাকবে, সাথে আপনি সুদও দাবি করতে পারবেন। এখন আসি, যিনি জমি কিনবেন, পারচেজার আছেন, ক্রেতার দায়িত্বটা কি? ক্রেতার দায়িত্ব হচ্ছে উনি যদি এমন কোনো গোপন তথ্য জানে যার কারণে সম্পত্তির দাম বৃদ্ধি পাবে, এই তথ্যটা উনি প্রকাশ করবেন। এটা প্রকাশ না করলে এটা একটা প্রতারণা বলা হয়, এই প্রতারণার কারণে দলিলটা বাতিলও করা যেতে পারে। নির্ধারিত সময় নির্ধারিত পন্থায় যাবতীয় টাকা পয়সা পরিশোধ কি করবেন, উনি করবেন অবশ্যই ক্রেতার। আর যদি সেক্ষেত্রে আপনি অন্য কোনো দায়েরটা নিজে বাইরে পরিশোধ করেন, সেটা ভিন্ন জিনিস। আরেকটা হচ্ছে, যদি মালিকানা হস্তান্তর হয়ে যায় এবং বিক্রেতার দোষে না হলে ক্রেতার ক্ষয়ক্ষতি যাবতীয় কি করতে হবে, ক্রেতাকে বহন করতে হবে। মালিকানা হস্তান্তরিত হয়ে গেছে, জমিটি কোনো ক্ষতি হইলে যেখানে বিক্রেতার কোনো দোষ নাই, তাহলে ক্রেতা এগুলো গ্রহণ করবে। মালিকানা হস্তান্তরের পরে সম্পত্তির যাবতীয় খরচ, ভাড়া, মূল্য, দায় পরিশোধ ক্রেতাকেই করতে হবে। ক্রেতার অধিকারটা কি, তাহলে দায়িত্ব তো আমরা দেখলাম। মালিকানা হস্তান্তর হয়ে গেলে সম্পত্তির উন্নয়ন, মূল্যবৃদ্ধি, সুফল, ভাড়া লাভ করতে পারবে ক্রেতা। যদি একজন ক্রেতা হন, আপনি টাকা দিয়েছেন, এখনও সম্পত্তি দখলে পান নাই, আর দখলে না পাওয়ার পিছনে উনি আপনাকে দিতে চাইছে, আপনি নেন নাই, যদি অনিচ্ছা প্রকাশ না করেন, এরকম না হয়, অথবা তা আপনি অন্যায়ভাবে না করেন, আপনি ন্যায্যভাবে করেছেন, অন্যায়ভাবে রিজেক্ট করেন নাই, সেক্ষেত্রে আপনি ওই সম্পত্তি যতটুকু ওই বিক্রেতার দখলে আছে, মালিকানায় আছে, অতটুকু দাবি করতে পারবেন। আর আপনার যে টাকা আছে, টাকা এবং টাকার সাথে সুদও দাবি করতে পারবেন যদি আপনি সম্পত্তিটা না নেন। পরিস্থিতি দুই, যে আপনি ন্যায্য কারণে সম্পত্তি অস্বীকার করেছেন, তার মালিকানায় ডিফেক্ট আছে, অন্য কোনো কারণ আছে, তো এই ক্ষেত্রে আপনার অধিকারটা কি? তো সেক্ষেত্রে আপনি যে টাকা দিয়েছেন সে টাকা পাওয়ার আপনার হকদার আছে, এবং আদালতে যদি আপনি চুক্তি প্রবলের মামলা করেন, চুক্তি বাতিলের মামলা করেন, আদালত যদি কোনো প্রকার খরচ বা কষ্ট ক্ষতিপূরণ দেয়, সেটা পাওয়ারও আপনার হকদার আছে। এরপরে মার্শেলিং বলে একটা জিনিস আমরা পাবো, যে পরবর্তীকালে তার মধ্যে মার্শেলিং। তো এক্ষেত্রে বলতেছে, যখন কোনো ব্যক্তি দুই বা ততোধিক সম্পত্তি একত্রে বন্ধক রাখে, একজন ব্যক্তি দুইটা তিনটা সম্পত্তি বন্ধক রাখলো এক ব্যক্তির কাছে, এবং পরে ওই সম্পত্তি থেকে একটা সম্পত্তি অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেয়, তাহলে কোনো ভিন্ন চুক্তি না থাকলে ক্রেতা অধিকার রাখে যে সম্পত্তি তার কাছে বিক্রি হয়নি সেই সম্পত্তি থেকে ঋণের দায় প্রথমে পরিশোধ করা হোক। তিনটা সম্পত্তি আছে, একটা বিক্রি হয়েছে, বাকি দুইটা বন্ধক আছে। এখন কেউ যদি টাকা পয়সা পায়, প্রথমে ওই বন্ধকিগুলো বিক্রি করে টাকা পয়সা নেক, যদি সেখান থেকে সংকুলান না হয়, তারপরেই তারা কি করতে পারবে, এই নতুন ক্রেতার কাছে আসতে পারবে। এই রকম একটা নীতিকে আমরা বলি যে মার্শেলিং ল। এখন আসি গুরুত্বপূর্ণ, যে কিভাবে আমরা একটা দায়যুক্ত অবস্থায় সম্পত্তিকে আদালতের মাধ্যমে দায়মুক্ত করাইতে পারবো। এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, নর্মালি আমরা পড়ি না। যদি কোনো আমাদের যেই সম্পত্তির উপর দায় থাকে, ইনকমবেন্স রয়েছে, যদি কোনো অস্থাবর সম্পত্তি, ইমুভেবল প্রপার্টির উপর জাস্ট যদি আমরা দেখি যে আমাদের কোনো প্রকার দায় থাকে, জাস্ট আমরা মূল ইংরেজিটাও একটু দেখে নেওয়ার চেষ্টা করব, যে মূল ইংরেজিতে আমাদের কি বলতে।
জি বন্ধুরা, মূল ইংরেজিতে আমাদের ইমুভেবল প্রপার্টির কথাই বলা আছে। মনে রাখবেন আমাদের দুই প্রকারের সম্পত্তি, একটা হচ্ছে মুভেবল প্রপার্টি আর একটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি। আমাদের টোটাল লাইনগুলো ইংরেজিতে তৈরি, এই জন্য বাংলায় কোনো বইয়ে যদি কোনো আপনার ডাউট সৃষ্টি হয় আপনি মূল ইংরেজিটা দেখে নেবেন। তাহলে আমাদের এখানে যে ইমুভেবল প্রপার্টির কথা বলা হচ্ছে, অর্থাৎ যেই সম্পত্তিটা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারি না, তো এই জন্য বাংলা আমরা দুইটা শব্দ ব্যবহার করি, একটা হচ্ছে যে স্থাবর আর একটা হচ্ছে আমাদের অস্থাবর। এখন যদি কোনো আমাদের এই যে ইমুভেবল প্রপার্টির উপর দায় থাকে, হোক সেটা তাৎক্ষণিক অথবা পরবর্তীতে পরিশোধযোগ্য, যেটা ভবিষ্যতে পরিশোধ করা হবে, এই রকম যদি আদালতের মাধ্যমে অথবা ডিক্রির কারণে অথবা আদালতের বাইরে এই সম্পত্তিটা বিক্রি করা হয়, তবে যদি বিক্রয়ের কোনো পক্ষ আদালতে আবেদন করে এবং আদালত উপযুক্ত মনে করে, তাহলে আদালত নির্দেশ দিতে পারে অথবা অনুমতি দিতে পারে যে দায় পরিশোধ করার জন্য নিম্নরূপে আদালতে টাকা জমা দেওয়া হোক। কেন দেওয়া হবে? যেমন ধরেন যে আপনার বাবা আপনাকে একটা সম্পত্তি দিচ্ছে, বলতেছে যে এই সম্পত্তির উপর প্রতি বছর আপনি 1 লাখ টাকা আপনার মাকে দিবেন। এখন আপনার ওই সম্পত্তি বিক্রি করা প্রয়োজন। এখন এই যে প্রতি বছর আপনার মাকে দিবেন, এটা একটা কন্ডিশন। এখন এই কন্ডিশনটা আপনি কিভাবে রিমুভ করতে পারবেন? তো এই রকম ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি কোনো বার্ষিক অথবা মাসিক অর্থ ওই সম্পত্তি থেকে দেওয়ার ধার্য থাকে, অথবা কোনো মূলধনী অর্থ কোনো নির্ধারিত স্বার্থের জন্য ডিটারমিনেবল ইন্টারেস্টের উপর ধার্য করা থাকে, তবে এমন পরিমাণ অর্থ আদালতে জমা দিতে হবে যা সরকারি সিকিউরিটি, আমাদের সরকারি যে বন্ডগুলো আছে, ওই বন্ডগুলোতে বিনিয়োগ করলে তার সুদ দিয়ে ওই দায় মেটানো সম্ভব। তখন আদালত এটা আদেশ দিবে, অর্থাৎ আপনাকে বলবে যে এত পরিমাণ টাকা জমা করেন, যেটা আমরা সরকারি বন্ডে ইনভেস্ট করে দিলে ওই বন্ডের সুদ থেকেই প্রতি মাসে বা প্রতি বছরে ওই টাকা দেওয়া সম্ভব হবে, এই রকম টাকা আপনাকে জমা করতে হবে। দ্বিতীয়ত অন্যটা হইতে পারে, যদি কোনো ক্ষেত্রে কোনো সম্পত্তির উপর মূলধনী অর্থ ধার্য থাকে, তবে ওই দায় এবং তার সুদ পরিশোধের জন্য যথেষ্ট অর্থ আদালতে জমা করতে হবে। বলা হইলে যে কখনো বিক্রি করলে 10 লাখ টাকা দিতে হবে, তাহলে এই রকম ক্ষেত্রে আদালত কি করবে, বলবে যে আপনি ওই টাকাটা দেন, ওই টাকার সাথে সুদটা দেন, এবং আনুষঙ্গিক উভয় ক্ষেত্রেই, প্রথমটা এবং এটার ক্ষেত্রে অতিরিক্ত টাকা জমা দেওয়ারও আদেশ দিতে পারে, যেটা ভবিষ্যতে খরচ, ব্যয়, সুদ বা অন্য কোনো অনিশ্চিত খরচ ওজের জন্য বিনিয়োগ হতে পারে, দরকার পড়তে পারে, এই পরিমাণ টাকাও আদালত সেখানে কি করতে পারে, উল্লেখ করতে পারে। তবে এখানে বলতেছে যে এই অতিরিক্ত অর্থ মূল টাকার 1/10 বেশি হবে না, মানে 10%-এর বেশি হবে না। যদি 10%-এর বেশি জমা করতে আদেশ করে তখন আদালত লিখিত দিবে। এরপর আদালত কি করবে, ওই যে যার কাছে এইটা দায়বদ্ধ ছিল তাকে একটা নোটিশ দিবে, দিতে পারে নাও দিতে পারে। দেউক বা না দেউক আদালত আদেশ দিতে পারে যে আজকে থেকে সম্পত্তিটা কি সম্পূর্ণ দায়মুক্ত, কারো কাছে কোনো সম্পত্তির দায় নেই। বিক্রয় কার্যকর করতে প্রয়োজনীয় আদেশ দিতে পারে। জমাকৃত অর্থ কিভাবে সংরক্ষণ এবং বিনিয়োগ হবে তাও আদেশ দিতে পারে। মূল কথাটা হচ্ছে, একটা দায়যুক্ত সম্পত্তি আমরা যদি ব্যক্তি পর্যায়ে দায়টা সম্পন্ন করতে না পারি, আদালতের মাধ্যমেও দায়মুক্ত করাইতে পারবো, তবে টাকা পয়সা জমা করতে হবে। আদালত যে অর্থ বা তহবিল জমা আছে তার উপর যাদের অধিকার আছে বা যারা তাতে স্বার্থবান, তাদেরকে নোটিশ প্রদান করে আদালতে নির্দেশ দিতে পারে যে কে সেই অর্থ পাবে বা গ্রহণ করতে পারে। এটাও আদালত ডিটারমাইন করে দিতে পারে যে রহিম পাবে না করিম পাবে, এবং এই অর্থ বা আয়ের ব্যবহার বন্টন কিভাবে হবে তাও নির্দেশ দিতে পারে। এ ধারার অধীনে যে কোনো ঘোষণা, আদেশ, নির্দেশ এমনভাবে আপিলযোগ্য হবে যেমন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। এরকম কোনো আদালত আদেশ দিলে কোনো পক্ষ যদি সংক্ষুব্ধ হয় সে আপিলও দায়ের করতে পারবে। আর আদালত বলতে এখানে হাইকোর্ট বিভাগকে বোঝানো হয়েছে অথবা ডিস্ট্রিক্ট জজকে বোঝানো হয়েছে, এটা জাস্ট মনে রাখবেন। সরকার কর্তৃক প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষিত অন্য কোনো যে কোনো আদালত এই ধারার ক্ষমতা প্রয়োগের অধিকারটা রয়েছে। তাহলে মূল কথাটা হচ্ছে, আমরা এই যে 4টা সেকশন দেখলাম, মূলত বিক্রয় কাকে বলে, আমরা টাকার বিনিময়ে মালিকানা হস্তান্তর করলে বিক্রয়, রেজিস্টার্ড দলিলের মাধ্যমে বিক্রয়টা সংগঠিত হবে। বায়নামাটা নিজে কোনো মালিকানা সৃষ্টি করে না, জাস্ট ভবিষ্যতে একটা বিক্রয় সম্পন্ন হবে, এইরকম একটা চুক্তিপত্র মাত্র, এতটুকুই। এরপরে প্রতিটা বায়নামা দলিল লিখিত হবে, রেজিস্টার্ড করতে হবে, একটা মেয়াদ থাকবে, রেজিস্ট্রেশনের তারিখ থেকে কার্যকর হবে, এবং মেয়াদ না থাকলে 6 মাস। আর 55-এ আমাদের ক্রেতা বিক্রেতার বিভিন্ন প্রকার লাইবিলিটি এবং বিভিন্ন প্রকার রাইট উল্লেখ করে। গুরুত্বপূর্ণটা হচ্ছে ত্রুটি থাকলে জানাইতে হবে, নাইলে এটা একটা প্রতারণা, দলিল বাতিল করা যাবে।
আর ক্রেতার ক্ষেত্রে যদি ক্রেতা জানে যে গোপন কোনো তথ্য আছে যার কারণে সম্পত্তির দাম বৃদ্ধি পাবে, এটা প্রকাশ করতে হবে, না হলে এটা একটা প্রতারণা, দলিল বাতিল করা যাবে। আর যদি আমরা দেখি যে 56 আমাদেরকে বলে যে মার্শেলিং, মানে কোনো ব্যক্তি যদি সম্পত্তি থাকে 3টা 4টা 5টা, সে যদি কোনো ব্যক্তির কাছে বন্ধক রাখে এবং তারপরে যদি কোনো একটা সম্পত্তি বন্ধকি থেকে কারো কাছে বিক্রি করে, তাইলে নতুন যে ক্রেতা তার এটা অধিকার থাকবে, ওই যে মানুষ টাকা পাবে তার কাছে বলতে পারে যে আগে বন্ধকি সম্পত্তিগুলো বিক্রি করে আপনারা দায়গুলা নিয়ে নেন। যদি সেখানে সম্ভব না হয় তারপরে আসবে এর কাছে, এটাকে বলে আমরা মার্শেলিং। আর সর্বশেষ 57-এ বলে যে কোনো সম্পত্তি যদি দায়যুক্ত থাকে, বিক্রি হয় আদালতের মাধ্যমে, বিক্রি হয় যেভাবেই হোক, সেক্ষেত্রে ওইটা দায়মুক্ত ঘোষণা করার জন্য আমরা আদালতে যাইতে পারি। সেক্ষেত্রে আমরা দুই প্রকারে, যদি ওই সম্পত্তির উপর মাসিকভাবে বাৎসরিকভাবে বা এমন কিছু টাকা দিতে হয় যেটা মাসে মাসে দিতে হবে, সেক্ষেত্রে আদালত বলতে পারে যে এত পরিমাণ টাকা জমা করেন, যেটা সরকারি সিকিউরিটিতে যদি বিনিয়োগ করা হয় তার সুদের টাকা দিয়ে মাসে বা বছরের টাকাটা হয়ে যাবে এই পরিমাণ, আর খরচ জমা দিতে বলতে পারে। অথবা যদি এককালীন দেওয়া থাকে তাহলে বলতে হবে যে বলবে যে এই পরিমাণ টাকা তার সুদ এবং খরচে জমা করেন। আদালত তাকে নোটিশ করবে এবং আদালত ঘোষণা করে দিবে যে এই সম্পত্তিটা আজকে থেকে দায়মুক্ত, কোনো দায় নাই। আর ওই যে টাকাটা আসলো, টাকাটা কে পাবে, কতটুকু পাবে, কিভাবে বিনিয়োগ হবে, কিভাবে বন্টন হবে, এই আদেশও আদালত দিতে পারবে। তো এই হচ্ছে টোটাল আমাদের সে 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।